প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ১০ নম্বর ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এটি যে শুধু বাংলাদেশ বিষয়াবলিতে আসবে তা কিন্তু না, কারণ এটা আন্তর্জাতিক বিষয়াবলী থেকেও এই বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়া আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি বাংলায় যে রচনা লিখবেন সেখান থেকেও কিন্তু এই বিষয়টি নিয়ে সেখানেও রচনা আসতে পারে, এবং অতীতে সেখান থেকে রচনা এসেছিল। ইংরেজি বিষয়ে যে রচনা লিখবেন সেখানেও এই বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে গুরুত্ব বিবেচনায় আজকের ক্লাসটির গুরুত্ব অনেক বেশি, কারণ এটিতে আপনি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, বাংলা এবং ইংরেজি মোট 4টি বিষয়ে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যদি আমরা একটু গুরুত্বপূর্ণ ভাবে একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি আমরা একটু অনুসরণ করি, তাহলে আমাদের চূড়ান্তভাবে লাভবান হওয়ার সুযোগ অনেক বেশি থাকবে। আমাদের জন্য আজকে যে হেডলাইন নির্ধারণ করেছে মার্চ ফরওয়ার্ড, সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং রোহিঙ্গার সমস্যা, বাংলাদেশ ও মুসলিম বিশ্ব এবং ওআইসিতে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ ভারত সম্পর্কের বিদ্যমান ইস্যু সমূহ, বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল সীমান্ত চুক্তির বিষয়বস্তু, বৈদেশিক কর্মসংস্থান, রেমিটেন্স, আয় বর্ধনে বাংলাদেশের বর্তমান সাফল্য, জনশক্তি রপ্তানি, জিএসপি সুবিধা, তৈরি পোশাক শিল্প এবং স্বাধীনতা উত্তরকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে অর্জন এবং এই সম্পর্কিত কিছু টিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমাদের সবকিছু আলোচনা করার খুব বেশি প্রয়োজন নেই। আমরা আসলে এখানে সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয় আলোচনা করব যেগুলো আপনাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম কথা হচ্ছে যে একটি দেশের পররাষ্ট্র নীতি কি হতে পারে। এই বিষয়টা আমাদের পূর্বেও আলোচনা করেছি আমরা। একটা দেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে সে দেশের চাহিদা এবং সেই দেশের সামর্থ্যের উপর। একটা দেশের চাহিদা এবং সামর্থ্যের উপর সে দেশের পররাষ্ট্রনীতি নির্ভর করবে। এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে হবে তার জন্য যে নিয়ামক শক্তিগুলো কাজ করবে সেটা তো আমরা ভারত দ্বারা বেষ্টন করে আছি, চারিদিকে আমাদের ভারত এবং একটু অংশে শুধু মিয়ানমার আছে। সুতরাং বাংলাদেশের পররাষ্ট্রনীতি অবশ্যই ভারত দ্বারা প্রভাবিত হবে এবং ভারত দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটি খুবই স্বাভাবিক ঘটনা, কারণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বৃহৎ শক্তি ভারতের সাথেই সবচেয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে ভৌগোলিক বাস্তবতা। এটি অস্বীকার করার উপায় নেই, কারণ পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে ভৌগোলিক বাস্তবতাকে মাথায় রেখে। তো আমরা যদি বলি যে ভারতের সাথে আমাদের আসলে পররাষ্ট্রনীতির কি কি বিষয় থাকতে পারে, আমরা বিষয়গুলো আলোচনা করব। এবং তার আগে বলবো যে একটি দেশের পররাষ্ট্রনীতি কিসের উপর নির্ভর করে? তার অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা, জাতীয় পরিচয়, বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু সমূহ, এগুলো নিয়ে তার পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশের আসলে, যদি বাংলাদেশকে আপনি কল্পনা করেন এভাবে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনাটি পরিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রিক। লিখিত পরীক্ষা যে আঙ্গিকে প্রশ্ন আসবে সেই আঙ্গিকে আমাদের আজকের আলোচনা। আমরা কোনোভাবে এটিকে একাডেমিক আলোচনা নিয়ে যাব না। আমরা চেষ্টা করব যে আমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে সেই আঙ্গিকের মধ্যেই আলোচনাটিকে সংক্ষিপ্ত রাখতে। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা তার কি কি চাহিদা রয়েছে, যেমন মধ্যপ্রাচ্যের সাথে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম, জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। সুতরাং মধ্যপ্রাচ্যের দেশসমূহের সাথে আমাদের ভাতৃপ্রতিম মধ্যপ্রাচ্য দেশ, কারণ আমরা বিশ্বাস করি বা ইসলাম আমাদেরকে বিশ্বাস করায়, বা আমরা ইসলামী যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সে কারণে সেটা এভাবে করে যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সুতরাং মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ যে দেশগুলো রয়েছে তারা আমাদের প্রত্যেকে আমাদের ভাতৃপ্রতিম সম্পর্ক। সুতরাং মুসলিম উম্মার স্বার্থের পাশাপাশি
বাংলাদেশের যে স্বার্থগুলো প্রয়োজন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে, সেটা কিন্তু আমরা রক্ষা করব। বেসিক্যালি বাংলাদেশের আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের চাহিদা কি রয়েছে? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করি আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সৌদি আরব, কুয়েত, কাতার, এই সকল দেশে আমরা জনশক্তি রপ্তানি করি। তাহলে এই জনশক্তি রপ্তানির জন্য বাজার সৃষ্টি এবং জনশক্তি রপ্তানির জন্য সম্পর্ক উন্নয়ন, জনশক্তি রপ্তানির জন্য আমাদের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তিসমূহ, সেইগুলো আমরা আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখনই পররাষ্ট্রনীতি নির্ধারণ করি তখন আমরা এই বিষয়গুলো করে থাকি। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে আমরা বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে থাকি এবং তেল সমৃদ্ধ দেশগুলো থেকে আমরা তেল আমদানি করে থাকি। সুতরাং এই তেল আমদানি, অর্থনৈতিক সহযোগিতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং জনশক্তি রপ্তানি, এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশ তার মধ্যপ্রাচ্য নীতি পরিচালনা করে থাকে। তাহলে এই বিষয়টি আমরা বুঝলাম যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমরা আমাদের পররাষ্ট্র নীতিটা কিভাবে নির্ধারণ করব। পাশাপাশি আমরা যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রথম প্রাধান্য হবে যে আমাদের অর্থনৈতিক বিষয়, অর্থনৈতিক সহযোগিতা, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা, তার পোশাক রপ্তানি, তারপর এই বিষয়গুলো প্রাধান্য পাবে। এবং জাতিসংঘে বাংলাদেশের অবস্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন, বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন, সহযোগিতা, এই বিষয়গুলোকে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য দেবে। ঠিক আমাদের পররাষ্ট্রনীতি যদি চীনের সাথে পররাষ্ট্রনীতি হয়, তাহলে চীনের সাথে পররাষ্ট্রনীতিগুলো কিভাবে প্রাধান্য পাবে? যেহেতু আমাদের চীনের সাথে পররাষ্ট্রনীতিটা আমাদেরকে একটু খুব সতর্কতার সাথে পরিচালনা করতে হবে, কারণ চীন আমাদের যেমন উন্নয়ন অংশীদার, ঠিক তেমনি ভাবে ভারত আমাদের স্বাধীনতার সময় সহযোগিতাকারী সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ নামক এই রাষ্ট্রটির জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা ছিল প্রশংসিত এবং স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের পুনর্গঠন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের বন্ধুত্ব পরীক্ষিত বন্ধুত্ব। এই বন্ধুত্বের মাঝখানে যে কখনো ফাটল ধরেনি তা কিন্তু না, বিভিন্ন সময়ে এই বন্ধুত্ব পরীক্ষার সম্মুখীন হয়েছে, বিশেষ করে গঙ্গার পানি বন্টন চুক্তি, সীমান্ত সমস্যা এবং চোরাচালান, বাণিজ্য সম্পর্ক, এই সকল ক্ষেত্রে কিন্তু বহুবার এই বন্ধুত্ব পরীক্ষা দিয়েছে, কিন্তু প্রতিবারই কিন্তু এই পরীক্ষার বন্ধুত্ব জয় পেয়েছে। কোন দেশ, বাংলাদেশও জিতেনি, ভারতও জিতেনি, জিতেছে আসলে বন্ধুত্ব। ঠিক তেমনি ভাবে ভারতের সাথে যে চীনের সম্পর্ক, ভারতের সাথে চীনের সম্পর্কটা কিন্তু অনেকটা অস্বাভাবিক সম্পর্ক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক। এবং বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন বাস্তবতায় ভারত চীন আমাদের অস্তিত্বকে মেনে নেয়নি এবং স্বাধীনতার বহু বছর পর, প্রায় 3-4 বছর পর 75-এর দিকে এসে চীন আমাদের স্বীকৃতি দেয়। তাহলে চীনের সাথে কিন্তু আমাদের এরপর থেকে এই অঞ্চলের বাস্তবতায় পরবর্তী সরকার সমূহ বিভিন্ন কারণে চীনের সাথে আস্তে আস্তে বাংলাদেশের বন্ধুত্ব সৃষ্টি করে, বাণিজ্যিক সম্পর্ক সৃষ্টি করে। এবং আমরা 2000 সালের পর থেকে আমরা দেখলাম যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটি বহুমাত্রিকতায় বিবেচিত হচ্ছে। চীন একটা সময় বাংলাদেশকে সামরিক সহযোগিতা করতো, সামরিক সরঞ্জাম দিয়ে আমরা চীন থেকে আমদানি করতাম। তারপর আস্তে আস্তে চীনের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে এবং চীনের সাথে সে বাণিজ্যিক সম্পর্কের পর চীন আমাদের উন্নয়ন অংশীদারিত্ব গ্রহণ করে। বাংলাদেশের মেগা প্রজেক্ট সমূহ বাস্তবায়ন, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমরা যদি বলি ভৌত অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীন বিনিয়োগ করেছে, সহযোগিতা করেছে এবং বন্ধুদের হাতকে সম্প্রসারণ করেছে। এবং এই যে চীনের সহযোগিতা, বন্ধুদের হাতকে সম্প্রসারণ, এটি যে শুধু একমুখী ছিল তা কিন্তু না। কারণ মনে রাখতে হবে, আন্তর্জাতিক রাজনীতি হোক বা পারিবারিক হোক বা সমাজে হোক, কোন সম্পর্কের ক্ষেত্রে কখনোই একপাক্ষিক সম্পর্ক হয় না, সম্পর্কটি দ্বিপাক্ষিক হয়। তাহলে চীনের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটি কিন্তু
বিভিন্ন অর্থনৈতিক কারণে আমাদের এই সম্পর্কটি গড়ে উঠেছে। বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখানে একটি ত্রিমুখী সম্পর্ক কাজ করেছে। এক্ষেত্রে বাংলাদেশকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না যাতে করে বন্ধু রাষ্ট্র ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। আবার ভারতের সাথে এমন কোনো সম্পর্কে বাংলাদেশ যাবে না যাতে করে আমাদের উন্নয়ন অংশীদার চীনের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। অর্থাৎ এক্ষেত্রেই পররাষ্ট্রনীতির মুনশিয়ানা কাজ করবে। পররাষ্ট্রনীতি তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সময়ের বাস্তবতা এবং ঐতিহাসিক ঘটনাসমূহকে আশ্রয় করে এবং বর্তমান বাস্তবতাকে প্রশ্রয় দিয়ে একটা যুগোপযোগী পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে। তাহলে এক্ষেত্রে যেটা বলা চলে, 71 সালে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ছিল চীনের সাথে, সময়ের পরিবর্তনে আজকে কিন্তু সেই পররাষ্ট্রনীতি পরিবর্তন হয়েছে। তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখা প্রয়োজন, বা বাস্তবতা, সময়ের প্রেক্ষিতে বাস্তবতার নিরিখে পররাষ্ট্রনীতি পরিবর্তন হবে। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা বলা হয়, চিরকালের বন্ধুত্ব বা চিরকালের শত্রু বলে কোনো কথা নেই। সময়ের বাস্তবতায় সব বন্ধু এবং শত্রু পরিবর্তিত হতে পারে, তবে সেটি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে। যা হোক, একটা দেশ আর একটা দেশের সাথে যে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে সেটি হচ্ছে, যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ ছোট্ট একটি দেশ, আমাদের সাথে পাশে ভারত একটি বৃহৎ সামরিক শক্তির দেশ, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে কিভাবে সে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে? এক্ষেত্রে আমাদেরকে যেতে হবে, অবশ্যই ভারতের সাথে ভালো সম্পর্ক, কিন্তু সম্পর্ক যে সবসময় ভালো থাকবে তা কিন্তু নয়। কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েনও দেখা দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা টানাপোড়েনের ক্ষেত্রে আমরা যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করব সেটি হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতিকে ব্যবহার করে, সেটাকে আমরা বলবো যৌথ নিরাপত্তা। বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে বিষয়টিকে প্রাধান্য দেবে সেটি হচ্ছে তার যৌথ নিরাপত্তা। এখন যৌথ নিরাপত্তা কি? যেমন বাংলাদেশ জাতিসংঘের সদস্য, বাংলাদেশ ওআইসি সদস্য, বাংলাদেশ সার্কের সদস্য, এবং এই সকল সার্ক, ওআইসি, তারপরে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য, এই সকল বিষয়গুলো বাংলাদেশ যখন তার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে, এই সকল সংস্থাগুলো থেকে বাংলাদেশ সহযোগিতা পাবে যৌথ নিরাপত্তার স্বার্থে। সুতরাং আধুনিক পররাষ্ট্রনীতিতে যেটা বলা হয় যে আমরা এককভাবে ভারতের সাথে কখনোই সামরিক শক্তিতে জড়াবো না, সামরিক সমক্ষমতায় জড়াবো না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কখনো প্রশ্নের সম্মুখীন হয়, চ্যালেঞ্জের সম্মুখীন হয়, বাংলাদেশ তার সঠিক জবাব দেবে, দাঁত ভাঙ্গা জবাব দেবে, এবং বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি দ্বারা যৌথ নিরাপত্তায় বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। তাহলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কিন্তু আমাদের খুব বাস্তবধর্মী একটি পররাষ্ট্রনীতির প্রয়োজন রয়েছে। এছাড়া অর্থনৈতিক উন্নয়নের জন্য পররাষ্ট্রনীতির একটা চমৎকার পররাষ্ট্র। এখন আমরা দেখবো যে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে আমাদের সবচেয়ে অর্থনৈতিক চাহিদাটা কি? একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, শিল্প উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। তো কর্মসংস্থানের জন্য শিল্প উন্নয়ন প্রয়োজন। শিল্প উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। 17 কোটির মানুষের এই বাংলাদেশে আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। ক্ষুদ্র এই রাষ্ট্রের বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি একটা বিরাট চ্যালেঞ্জ। সরকারকে জনগণের কর্মসংস্থান সৃষ্টির জন্য অভ্যন্তরীণ এবং বৈদেশিকভাবে কর্মসংস্থানের জন্য বিভিন্ন চেষ্টা করতে হয়, এবং এই চেষ্টার গুরুত্বপূর্ণ বিষয় পালন করে যে বাংলাদেশের অভ্যন্তরীণভাবে কর্মসংস্থান সৃষ্টি। অভ্যন্তরীণ কর্মসংস্থান সৃষ্টির জন্য ভৌত অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন। যেমন আমাদের পদ্মা সেতু, উত্তর দক্ষিণের মধ্যে সংযোগ রক্ষাকারী পদ্মা সেতু, এবং উত্তর দক্ষিণের মধ্যে সংযোগ রক্ষাকারী যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর কারণে দক্ষিণবঙ্গে যে শিল্পায়ন ঘটবে বা ঘটছে, এখন যে উন্নয়নের জোয়ার বইছে, তার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে পদ্মা সেতু। এবং এই পদ্মা সেতুর কারণে এই সকল অঞ্চলে আমাদের অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্য বৃদ্ধি পাবে,
এবং এই যে পদ্মা সেতু তৈরি, সুতরাং পদ্মা সেতু তৈরি করার জন্য কিন্তু আমাদের বিদেশি সহযোগিতার প্রয়োজন হয়েছে, প্রযুক্তিগত সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা এবং পরামর্শগত সহযোগিতা এগুলো নিতে হয়েছে। বাংলাদেশের এই উন্নয়নমূলক পররাষ্ট্রনীতির কারণে বন্ধুপ্রতিম দেশগুলোর সময় থেকে আমরা কিন্তু সহযোগিতা পেয়েছি। বাংলাদেশের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করে একটি নগর, একটি শহর, দুটি শহর, দুটি অঞ্চল, একটি শহর তৈরির যে মহাযজ্ঞ চলছে, তার উন্নয়ন অংশীদার কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র চীন। সুতরাং এই যে চীনের সাথে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন সম্পর্ক, এটির মূল কারণটি ছিল আসলে অবকাঠামোগত উন্নয়ন করে আমরা বিশাল কর্মসংস্থান সৃষ্টি করব। এই কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল পরিবর্তন আসবে, ইতিবাচক পরিবর্তন হবে, জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে, এবং সেটি কিন্তু হয়েছে চীনের সহযোগিতায়। তাহলে এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে, এই কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির একটা সুফল, একটা যৌক্তিক আধুনিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কাজ করেছে। এরপর আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে আমরা তো বলেছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমাদের কি ধরনের সহযোগিতা লাগবে, আফ্রিকান দেশগুলো থেকে আমরা কি ধরনের সহযোগিতা লাগবে বা তাদেরকে আমরা কি ধরনের সহযোগিতা দিতে পারি, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের কি ভূমিকা থাকবে, বা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বাংলাদেশের কি ভূমিকা থাকবে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের কি ভূমিকা থাকবে, এই বিষয়গুলো আমাদের পররাষ্ট্রনীতি দ্বারা নির্ধারিত হয়। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সেটা আগেই বলেছি যে বিশ্বের পারমাণবিক দেশগুলোর সাথে সম্পর্ক তৈরি এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা, জাতিসংঘ মিশনে বাংলাদেশের অংশগ্রহণ, এগুলো কিন্তু পররাষ্ট্রনীতি দ্বারা প্রভাবিত হয়। এবং সারা বিশ্বব্যাপী আমাদেরকে প্রচার করতে হবে আমরা একটা একক জাতিসত্তা, স্বাধীন সার্বভৌম জাতিসত্তা। এই বিষয়টি প্রকাশ করার জন্য কিন্তু আমাদের স্বতন্ত্র পররাষ্ট্রনীতির প্রয়োজন। সুতরাং এই স্বতন্ত্র পররাষ্ট্রনীতি বিশ্ব দরবারে আমাদেরকে পরিচিত করছে বাঙালি একটি স্বতন্ত্র জাতিসত্তা। আমরা একটু আগে বলেছি যে পররাষ্ট্র নীতি তৈরির ক্ষেত্রে নিয়ামক সমূহ আমরা বলেছি, ভৌগোলিক বাস্তবতা বলেছি, ইতিহাস, ঐতিহ্য, ভূ-রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক প্রেক্ষিত, রাজনৈতিক নেতৃত্ব, জনমত এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এগুলো আমাদের অভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করে আমাদের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে। আন্তর্জাতিক প্রেক্ষিতের ক্ষেত্রে একটু আগেই বলেছি, যেটা হচ্ছে বিশ্বজনীন দৃশ্যপট, ইসলামী বিশ্ব, আঞ্চলিক পরিবেশ, আন্তর্জাতিক সংগঠন নীতিমালা, এ সকল বিষয়গুলো আন্তর্জাতিক প্রেক্ষিত হিসেবে কাজ করে। এখন আমরা দেখব যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এতক্ষণ আলোচনার পর, আমি তো অনেকক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার পর একটি ধারণায় কি আমরা পৌঁছাতে পারি না যে আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? কারণ আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত হচ্ছে আমাদের যে পররাষ্ট্র মূলনীতি সেটি বলেছি আমরা। কারণ বাঙালি একটি জাতি যারা 1971 সালের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে, নির্যাতিত হয়েছে। সুতরাং বাংলাদেশ বোঝে বিশ্বের নিপীড়িত মানুষের যন্ত্রণা। তাই বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলেছে যে বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বাংলাদেশ মনে করে সকলের সহিত বন্ধুত্ব, কাহারও সহিত বৈরিতা নয়। এটি আমাদের পররাষ্ট্রনীতির প্রথম লাইন, যেটি আমাদের পররাষ্ট্রনীতির মটো। আমরা এটাকেই বাস্তবায়ন করার জন্য, এটিকেই বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা আমাদের পররাষ্ট্রনীতি অনুসরণ করি। সেখানে আমরা বলেছি সকলের সহিত বন্ধুত্ব, কাহারও সহিত বৈরিতা নয়। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ জাতিসংঘের সদস্য, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের সনদে স্বাক্ষরকারী একটি দেশ হচ্ছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশ জাতিসংঘ অনুসৃত সকল নীতিমালা মেনে চলে। বাংলাদেশ মনে করে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা যায় আলোচনার মাধ্যমে। অস্ত্রের ব্যবহারকে বাংলাদেশ কখনোই প্রশ্রয় দেয় না। কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বাংলাদেশ সমর্থন করে না। অন্যান্য দেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি বাংলাদেশ বিশ্বাস করে। বিশ্বের সর্বত্র নিপীড়িত মানুষের ন্যায়সঙ্গত অধিকারকে বাংলাদেশ সমর্থন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। তিনি বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষিত এবং শাসিত। আমি শোষিতের পক্ষে। আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর যেখানে মানবতা লঙ্ঘিত হবে, মানুষ নির্যাতিত হবে, বাংলাদেশ তাদের পক্ষে যাবে। এটি শুধু মুখের কথা নয়, বাংলাদেশ তার কর্মকাণ্ডে সেটি প্রমাণ করেছে। 1971 সালে যে জাতিটি প্রায় 1 কোটি জনসংখ্যা নিয়ে পাশের দেশ ভারতে শরণার্থী হয়েছিল, ঠিক তার উল্টো 2017 সালে 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে যে যে কথাটি তারা মুখে বলে সেটি তারা বাস্তবে রূপায়ণ করে। কারণ রোহিঙ্গাদের মতো একটা নির্যাতিত জাতিগোষ্ঠীকে আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য অপরিহার্য ছিল, কারণ আমাদের পররাষ্ট্রনীতি সেটি সমর্থন করে। বিশ্বের যে কোনো নিপীড়িত জনগণের পক্ষে বাংলাদেশ। আমরা নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত একটি জনগোষ্ঠীকে আমরা সমর্থন দিয়েছি, আশ্রয় দিয়েছি। এই রোহিঙ্গা সমস্যার জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ এখন নানাবিধ বহুমাত্রিক সমস্যায় পড়েছে। তারপরও কিন্তু বাংলাদেশ কখনো রোহিঙ্গাদেরকে পুশব্যাক করেনি। এই যে রোহিঙ্গাদেরকে পুশব্যাক না করা, এটি কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। আমরা কখনোই মানুষ এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ করি না। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সেটি আছে। আমি আবার বলছি, বাংলাদেশ কখনো মানুষ ও মানবতার বিরুদ্ধে কোনো কাজ করে না। এটি আমাদের পররাষ্ট্রনীতিতে আছে বলেই শত বাধা, কষ্ট, ঝুট ঝামেলা, শত ধরনের সমস্যা, সংকট নিয়েও কিন্তু আমরা 10 লক্ষ রোহিঙ্গাকে গত 5 বছর ধরে আমরা এখানে আশ্রয় দিয়েছি এবং তাদের জন্য আমরা কিন্তু সেই কাজটি করে যাচ্ছি। তারপর বিশ্বের সর্বত্র মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা বাস করে। বঙ্গীয় এই বদ্বীপ ভূমিতে ধর্মপ্রাণ মুসলমানদের আবাসস্থল হাজার বছর ধরে, 17 বছর ধরে মুসলমানরা এখানে বাস করছে। কিন্তু এই মুসলমানরা কখনোই সাম্প্রদায়িক শক্তিতে আবির্ভূত হয়, কারণ বাংলাদেশের জনগণ মনে করে এই বদ্বীপ ভূমির মালিক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি। অন্তত রাষ্ট্রীয় ক্ষেত্রে কখনো এই জায়গাটিকে কারো অধিকারকে ছোট করে দেখা হয়নি। তথাপি সংখ্যাগরিষ্ঠতার কারণে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। আমি আগেই বলছি, বাংলাদেশ কখনো ইসলামী রাষ্ট্র নয়, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। কারণ ধর্ম বিবেচনায় মুসলমানরা এখানে সংখ্যাগরিষ্ঠ, তাই এটি একটি মুসলিম রাষ্ট্র, মুসলিম সংখ্যাধিক্য রাষ্ট্র। তাই বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোর, ইসলামী রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের রয়েছে একটি নিবিড় সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ এবং মুসলিম উম্মাহ। বাংলাদেশ যে কোনো মূল্যে এই সম্পর্কটিকে জোরদার করতে, টিকিয়ে রাখতে এবং এগিয়ে নিতে তার কর্মসূচি গ্রহণ করে। তাহলে এটি হচ্ছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির এবং বৈশিষ্ট্য সমূহ যদি আমরা আলোচনা করি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যা বিগত 3.5 দশক ধরে কূটনৈতিক ক্ষেত্রে নির্দেশকের ভূমিকা পালন করছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য হলো জাতিসংঘের সনদ ও নীতিমালা মেনে চলা, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা করা, সকল রাষ্ট্রের জাতির সার্বভৌমত্ব ও সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধানের নীতিতে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ, একটু আমরা যেটা আলোচনা করেছি। দ্বিতীয়ত, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন, আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা এবং অর্থনৈতিক সংগঠন সমূহের সাথে বাংলাদেশ তার সুসম্পর্ক বজায় রাখে। তৃতীয়ত, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, ওপেক, গালফ কোঅপারেশন কাউন্সিল, ওআইসি, আরব লীগ, কমনওয়েলথ এই সকল সংস্থাগুলোর সাথে বাংলাদেশ সবসময় তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। বাংলাদেশ ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে না। বাংলাদেশ মনে করে ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল একটি দখলদারি রাষ্ট্র। সুতরাং বাংলাদেশ ফিলিস্তিনিদের আকুণ্ঠ সমর্থন করে এবং ফিলিস্তিনিদের জন্য সবসময় সব ধরনের সহযোগিতা উন্মুক্ত রাখে। বাংলাদেশ কখনো দক্ষিণ আফ্রিকার যে বর্ণবাদী সরকার ছিল তার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান ছিল। বাংলাদেশ কখনো বর্ণবাদে বিশ্বাস করে না।
বাংলাদেশ সম অধিকার এবং ন্যায্য অধিকারে বিশ্বাস করে। যে কোনো দেশের শক্তি প্রয়োগ, বিদ্বেষ প্রসূত কোনো জাতি সম্প্রদায়ের প্রতি হামলা চালানোর ঘোর বিরোধী। বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে। জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবচেয়ে সফলভাবে কার্যকর হয়েছে। এই সকল বিষয়গুলো আমাদের পররাষ্ট্রনীতির ব্যাকরণ। যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে পররাষ্ট্রনীতির ব্যাকরণ। এগুলো আমরা মেনে চলি এবং আমাদের পররাষ্ট্রনীতি এইভাবেই পরিচালিত হয়। কিন্তু সময়ের বাস্তবতায় আমাদের অনেক কিছুই পরিবর্তন করতে হয়, কিন্তু ওই ব্যাকরণের বাইরে গিয়ে নয়। বাংলাদেশ এ পর্যন্ত যা যত পররাষ্ট্রনীতি পরিবর্তন করেছে, কখনোই ওই উপরোল্লিখিত যে ঘটনাগুলো বললাম, নিয়ামকগুলো বললাম, নিয়ামকগুলোকে আমি বোঝার স্বার্থে বলেছি এগুলো আমাদের পররাষ্ট্রনীতির ব্যাকরণ। বাংলাদেশ এই পররাষ্ট্রনীতির ব্যাকরণের বাইরে কখনো যায়নি এবং সেটি যাওয়ার চিন্তাও করে না। তাহলে ব্যাকরণগুলো কি? বিশ্বের যে কোনো দেশের নিপীড়িত জনগণের পক্ষে বাংলাদেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। 2, বাংলাদেশ মুসলিম উম্মার ভ্রাতৃত্ববোধে প্রতিষ্ঠা করার জন্য, রক্ষা করার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের ত্যাগ তিতিক্ষা করতে প্রস্তুত রয়েছে। 3, বাংলাদেশ ইসরায়েল নামক রাষ্ট্রটিকে কখনোই মেনে নেয়নি, এটিকে দখলদারি রাষ্ট্র মনে করে এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি বাংলাদেশের রয়েছে জোর সমর্থন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে কোনো ধরনের সহযোগিতা করতে সবসময় প্রস্তুত থাকে। 4, বাংলাদেশ মনে করে পৃথিবীর সকল সমস্যাগুলো আলোচনার টেবিলে সমাধানযোগ্য এবং সেটি বাংলাদেশ তা করে দেখিয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে বাংলাদেশ প্রমাণ করেছে যে এটি সম্ভব। এছাড়া ভারতের সাথে ছিটমহল বিনিময় করে প্রমাণ করেছে যে কোনো ভূমিগত সমস্যার সমাধান ও কিন্তু বন্দুকের গুলি ছাড়াও সমাধান করা যায়। অর্থাৎ যে কোনো সমস্যার ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ন্যায্যতা, সাম্যতা মেনে নিয়ে, মনে নিয়ে, আলোচনা করে শ্রদ্ধার সাথে এগিয়ে গেলেই কিন্তু সমস্যার সমাধান করা যায়। বাংলাদেশ তার ছিটমহল সমস্যার সমাধান করেছে এভাবে। বাংলাদেশ যে তার জলসীমার যে ডিসপিউট ছিল, অচিহ্নিত সীমানা ছিল তার দুটি প্রতিবেশী দেশের সাথে, মিয়ানমার এবং ভারতের সাথে, সেই বিষয়টিও কিন্তু বাংলাদেশ সমাধান করেছে আলোচনার টেবিলে গিয়ে। সেখানে কিন্তু আমরা সামরিক শক্তি ব্যবহার করিনি, প্রয়োজনীয়তা অনুভব করিনি। সুতরাং বাংলাদেশ যা বিশ্বাস করে তার ব্যাকরণ, পররাষ্ট্রনীতির যে ব্যাকরণ বাংলাদেশ প্রদর্শন করে, বাংলাদেশ যে পররাষ্ট্রনীতির কথা ভাবনা ভাবে, যে একটি ন্যায্যতা সাম্যতার কথা বাংলাদেশ ভাবে, সে ন্যায্যতা সাম্যতার সূত্রকে প্রয়োগ করে কিন্তু বাংলাদেশ তার সমস্যাগুলোর সমাধান করেছে। এটি বিশ্বের কাছে কিন্তু এখন একটি চমৎকার বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে, বিশ্বের কাছে উদাহরণ হিসেবে এটি কিন্তু এখন দেখা যাচ্ছে। সুতরাং স্পষ্টভাবে বলা যায় যে বাংলাদেশ যা বলে তা কিন্তু করে দেখায়। আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা সেটাই করেছি। এরপর আমরা দেখব যে আমাদের আরো কিছু প্রশ্ন আছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে আপনাদের যে লেকচারে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর আলোকে আপনাদের বোধগম্য উপায়ে সার সংক্ষেপগুলো আলোচনা করছি এবং এই বিষয়গুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন সেটা কিন্তু লিখতে পারবেন আপনারা। যেটা বলি যে এখানে পরীক্ষার সময় আপনার প্রশ্নগুলো কিন্তু সরাসরি আসবে না। পরীক্ষার প্রশ্নগুলো যেভাবে হতে পারে সেটা মাথায় রাখবেন। আর হচ্ছে এখানে যে কথাগুলো লেখা আছে আপনার টেক্সট বুকে সেটা পড়বেন। আর আমি যে এই বিষয়গুলো সম্পর্কিত যে আলোচনাটা করছি সেটা শুনবেন। শুনে তিনটার সংমিশ্রণে আপনি একটা ধারণায় যাবেন। তারপর পরীক্ষার সময় ব্যবস্থাপনা করে পরীক্ষার খাতায় সে লেখাগুলো লিখবেন। এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে বইতে যা যা আছে সবকিছু আপনি পড়ে যাবেন এবং সেগুলোকে সে আঙ্গিকে আপনি লিখবেন, আমি বলছি দয়া করে সেটি করবেন না, এটি আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষাটা শেষ করতে হবে। আপনার জন্য কিন্তু অফুরন্ত সময় থাকবে না। আপনাকে একটা নির্দিষ্ট সময়ে 100 নম্বরের প্রশ্ন আনসার করতে হবে। এখন আপনি যদি অনেক বিষয় অনেক বড় কিছু পড়ে যান, হয়তো আপনি জানবেন কিন্তু পরীক্ষার খাতা লিখতে পারবেন না। আর যদি পরীক্ষার খাতা লিখতেই না পারেন তাহলে কিন্তু জেনে কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনি জেনে
আত্মতৃপ্তি পাবেন, মনে ভালো লাগবে, ব্যবসাগুলো বুঝবেন, কিন্তু আপনার কাঙ্ক্ষিত বিসিএসটি কিন্তু হবে না। সেজন্য প্রশ্নগুলো কিন্তু আপনাকে গুছিয়ে ফেলতে হবে। আমরা যেভাবে আলোচনা করছি লেকচারের মধ্যে থেকে সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আলোচনাটা মাথায় রেখে পরীক্ষার প্রশ্নগুলোকে গুছিয়ে নেবেন, সেভাবে করুন। মনে রাখবেন আপনার কখনোই সরাসরি কোনো প্রশ্ন কমন আসবে না, আপনার কমন আসবে টপিকগুলো, সেই টপিকগুলো আপনি আলোচনা করবেন। এরপর বাংলাদেশের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কথা বলেছিলেন, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন। কথাটি হচ্ছে, তুমি চাইলে তুমি তোমার বন্ধু পরিবর্তন করতে পারো, কিন্তু তুমি কখনো তোমার প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না। লাইনটা আবার বলছি, তুমি চাইলে তুমি তোমার প্রতিবেশী তুমি চাইলে তুমি তোমার বন্ধু পরিবর্তন করতে পারো, কিন্তু তুমি কখনোই তোমার প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না। এটি কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাই করুক না কেন, বাংলাদেশ কখনো তার প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশে দুটি প্রতিবেশী থাকবে, ভারত এবং মিয়ানমার। সুতরাং বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে দুটি শক্তিকে মাথায় রেখেই বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি করতে হবে। ঠিক তেমনি ভাবে ভারত যখন তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে এই অঞ্চলের জন্য, তখন অবশ্যই ভারতকে বাংলাদেশকে মাথায় রেখে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। মিয়ানমারকেও সেই একই অবস্থায় তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে, তা না হলে তিনি তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যর্থ হবেন। এখন বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমরা যদি বাংলাদেশ ভারতের কথা বাদ দেই, সেই সত্তাটিকে মাথায় না রেখে যদি এটা বলি, এই অঞ্চলে দুই অঞ্চলের মানুষের মধ্যে যে সম্পর্ক, দুই অঞ্চলের মানুষের মধ্যে যে নৃতাত্ত্বিক সম্পর্ক, যে সাংস্কৃতিক সম্পর্ক, সেটা কিন্তু সুপ্রাচীন কালের। আমরা বহুবার এই ভাগ করেছি। আমরা যদি বলি 1526 সালের 1204 সালের বখতিয়ার খলজি ভারত আক্রমণ করলেন, বঙ্গ আক্রমণ করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। তারপর থেকে কিন্তু এই অঞ্চলটি, পুরো অঞ্চলটাই কিন্তু একক রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের সময় 1757 সালে পলাশীর যুদ্ধের পর থেকে ইংরেজরা এটি দখল করেন এবং দখল করে শাসন করেন, তারাও কিন্তু এককভাবে করেন। তারপর সময়ের বাস্তবতায় 47 সালে রাষ্ট্রের বিভক্তি ঘটে, তখন দুটি রাষ্ট্রের জন্ম ঘটে, নতুন মানচিত্র সৃষ্টি হয়, কিন্তু সম্পর্কগুলো আগের মতোই থেকে যায়। দুই বাংলার মধ্যে যে সম্পর্ক, বাংলাদেশ ত্রিপুরার মধ্যে যে সম্পর্ক, বাংলাদেশের সাথে আসামের যে সম্পর্ক, সেটি রাজনৈতিক বর্ডার টেনে দিয়ে মিলিটারি দাঁড় করিয়ে দিলেই সেটি তৈরি শেষ হয়ে যায় না। তাই তো স্বাধীনতার এত বছর পরও কিন্তু বাংলাদেশ ভারতের রাজনৈতিকভাবে সম্পর্ক তৈরিতে ব্যর্থ হলেও জনগণের চাপের মুখে এসে কিন্তু সম্পর্ক স্বাভাবিক হয়। এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। সময়ের বাস্তবতায়, ভৌগোলিক বাস্তবতায়, অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু এই সম্পর্ক যে সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল তা কিন্তু নয়। কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়। সেই প্রশ্নবিদ্ধ সম্পর্কগুলোর কথা যদি বলি, আমরা উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার, সীমান্তে হত্যা, চোরাচালান, বাণিজ্য বৈষম্য, সাংস্কৃতিক আগ্রাসন এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয় সেটি হচ্ছে যে সীমান্তে হত্যা। এই বিষয়গুলো নিয়ে কিন্তু বহুবার বাংলাদেশ ভারতের বন্ধুত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু জনগণের দৃঢ়তা এবং জনগণের চাপের মুখে সরকারগুলো আন্তরিকতা প্রদর্শন করতে বাধ্য হয়েছে। প্রতিবারই কিন্তু এই সম্পর্কগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু উত্তরণ ঘটে গেছে। আমরা যদি বলি যে পার্বত্য চট্টগ্রাম শান্তির সমস্যা, যে পার্বত্য চট্টগ্রামের যে সংকট, সেই সংকটটি কাটিয়ে ওঠার ক্ষেত্রে যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তির
প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু ভারতের একটি ভূমিকা ছিল। ঠিক তেমনি ভাবে ভারতের যে আসাম বা এই অঞ্চলে যে বিচ্ছিন্নতাবাদীরা বিভিন্ন সময় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করত, লুকিয়ে থাকতো বাংলাদেশে থাকতো এবং ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে কাজ করতো। এই যে উলফা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে ঘোষণা করেছে বাংলাদেশের ভূমি কখনোই কোনো বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতে পারবে না। যেই বাংলাদেশ এই ঘোষণাটি দিল, সেই থেকে কিন্তু ভারতের সীমান্তে বিভিন্ন ধরনের সমস্যাগুলো, বিচ্ছিন্নতাবাদী সমস্যাগুলো ভারতের সমাধান হয়ে গেল। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যার ক্ষেত্রে একই। যে কোনো সমস্যা যদি নিউট্রিশন না পায়, বাইরে থেকে যদি পুষ্টি না পায়, বাইরে থেকে যদি ইন্ধন না পায়, তাহলে কিন্তু অভ্যন্তরীণভাবে সমস্যাগুলোর সমাধান করা যায়। বাংলাদেশ যখন বলেছে যে বাংলাদেশের ভূমি কখনোই বিচ্ছিন্নতাবাদীদের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না, বাংলাদেশ যখন এটি বিশ্বাস করছে এবং কার্যে পরিণত করেছে, কিন্তু ভারতের সেই সমস্যাগুলোর সমাধান হয়েছে। ঠিক তেমনি ভাবে ভারত যখন আন্তরিকতা প্রদর্শন করেছে, তখনই কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম সমস্যার শান্তি চুক্তি সমাধান করেছি আমরা, সমস্যার সমাধান হয়েছে। তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমরা জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে, বাংলাদেশের মোট 57টি আন্তর্জাতিক নদী রয়েছে, তার মধ্যে 54টি আন্তর্জাতিক নদী হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। 53টি নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে একটি নদী ভারতে গিয়েছে। ভারত উজানের দেশ, বাংলাদেশ ভাটির দেশ। আন্তর্জাতিক নদী আইনে বলা হয়েছে যে যে নদীগুলো কমপক্ষে দুটি দেশের উপর দিয়ে উৎপন্ন জায়গা থেকে, উৎপন্ন উৎস থেকে কমপক্ষে দুটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, সেগুলোকে আন্তর্জাতিক নদী বলা হয়। বাংলাদেশে যে 54টি আন্তর্জাতিক নদী রয়েছে, তার মধ্যে 53টি ভারতের সাথে, 57টি আন্তর্জাতিক নদী রয়েছে, তার মধ্যে 54টি নদী ভারত বাংলাদেশ। সুতরাং উজানের দেশ ভারত বিভিন্ন কারণে বিভিন্ন সময় সেখান থেকে পানি প্রত্যাহার করেছে এবং ফারাক্কা বাদ দিয়েছে, তিস্তায় পানি সংকট তৈরি করেছে। এই সংকটগুলো যে ভারত ইচ্ছাকৃত করেছে তাও কিন্তু না। কিছু কিছু সমস্যা ভারতের ইচ্ছাকৃত সমস্যা, কিছু কিছু সমস্যা প্রাকৃতিক। কিন্তু ভারতের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করার কারণে বাংলাদেশের বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ বিষয়গুলো লেগেই থাকে। সুতরাং ভারতের এই একতরফা পানি প্রত্যাহার, রাজনৈতিক টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি বিশাল বাধা হিসেবে কাজ করেছিল। পরবর্তীতে আমাদের সরকার ভারতের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তি করেছে। গঙ্গার পানি বন্টন চুক্তির মধ্যে দিয়ে ভারত বাংলাদেশ পানি চুক্তি কিছুটা হলেও এই সমস্যার সমাধান হয়েছে। এখন হয়তো অনেকেই বলতে পারে যে এই সমস্যা তো সমাধান হয়নি, এখনো তো অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। দেখুন, সমস্যা থাকবে, কেন থাকবে এটা আমি কিন্তু পররাষ্ট্রনীতির বাইরে পড়াচ্ছি। স্বরাষ্ট্রনীতিতে কেন থাকবে? আমরা গত 50 বছরে পৃথিবীর তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি পরিবর্তন হয়েছে। পৃথিবীর তাপমাত্রা 1 ডিগ্রি পরিবর্তন হওয়ার কারণে বিশ্ব উষ্ণায়ন ঘটেছে। বিশ্ব উষ্ণায়ন ঘটনার কারণে পরিবেশ বিপর্যয় ঘটেছে। হিমালয়ের বরফগুলোর গলা এবং পৃথিবীর যে আবহাওয়া, জলবায়ুর যে পরিবর্তন, জলবায়ু যে হুমকির সম্মুখীন, সে কারণে নদীগুলোতে স্বাভাবিক যে পানির প্রবাহ সেটি কিন্তু সবসময় থাকছে না। কখনো কিন্তু পানির প্রবাহ বাড়ছে, কখনো কিন্তু পানির প্রবাহ শীর্ণ হয়ে যাচ্ছে। এ কারণে চুক্তি থাকা সত্ত্বেও পানির প্রবাহটি অনেক সময় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে এই যে সম্পর্কের অবনতির কারণে বা এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্পর্কের অবনতি হচ্ছে, এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে এবং দুদেশের জনগণকেই কিন্তু বিষয়টি বোঝাতে হবে এবং সেভাবেই কিন্তু মনে রাখতে হবে সরকারের সম্পর্কটি যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে দুটি দেশের জনগণের মধ্যে সম্পর্কের উন্নয়ন, এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ ভারত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। এরপর সীমান্তে চোরাচালান, এটি একটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি বাধা। কারণ আমরা জানি যে সীমান্তে যে চোরাচালান হচ্ছে, এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে একটা দেশের যে পণ্যটি
শুল্কের কারণে অনেক বেশি দাম বেড়ে যায়, তখন কিন্তু পণ্যটি যদি চোরাই পথে নিয়ে আসা যায়, শুল্ক ছাড়া যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু সে পণ্যটি অধিক মূল্যে বিক্রি করা যায় এবং চোরা চালানিরা সে ঝুঁকি নিয়েই কিন্তু পণ্যগুলো নিয়ে আসে। সুতরাং দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা বাণিজ্য ঘাটতিগুলোকে কমিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করি, যে বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনবো আমরা এবং তার জন্য যৌক্তিক পদক্ষেপ নিই, তাহলে কিন্তু দেখা যাবে যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করবে। এই সম্পর্কগুলো রক্ষা করার জন্য কিন্তু কখনো এটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সমস্যা করা যাবে না। বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে পররাষ্ট্রনীতি ভূমিকা পালন করতে পারে বলে, খুব সামান্য ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে যেটা ভূমিকা সেটা হচ্ছে পণ্যের বহুমাত্রিকতা। যেমন বাংলাদেশ থেকে ইলিশ মাছ ভারতে যাবে, এটি কিন্তু এটি স্বাভাবিক। ইলিশ মাছ বাংলাদেশে পাওয়া যাবে পরিযায়ী মাছ হিসেবে, প্রাকৃতিক কারণে এই মাছটি বাংলাদেশেই সবচেয়ে বেশি আহরিত হয়। সুতরাং ভারতে এই মাছটি আহরিত হয় না, কিন্তু বাঙালির রসনা বিলাসী ইলিশ একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং ইলিশ রসনা তৃপ্তিতে তারা বাংলাদেশ থেকে প্রত্যাশাই করতে পারে যে ইলিশ পাবে। যেহেতু ইলিশ একটি প্রাকৃতিক মাছ, এটি উৎপাদন করা যায় না, কালচার করা যায় না, তাহলে বাংলাদেশ থেকেই সংগ্রহ করতে হবে। সুতরাং ইলিশ মাছ সংগ্রহ করার জন্য বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেটা কিন্তু এক ধরনের পররাষ্ট্রনীতির সম্পর্ক। ঠিক তেমনি ভাবে ভারত থেকে বাংলাদেশ কিছু পণ্য একসময় নিয়ে আসতো, যেমন চোরাচালান ভাবেই আসতো, যেমন গবাদি পশু। ভারতের ধর্মীয় কারণে যে পরিত্যক্ত পশুগুলো, অর্থাৎ যে পশুগুলোর উৎপাদন ক্ষমতা কমে গিয়েছে, সেই পশুগুলো ধর্মীয় কারণে ভারত মাংসের জন্য ব্যবহার করে না। সুতরাং এই পশুগুলো ভারতে রয়েছে উদ্বৃত্ত, কিন্তু এই পশুগুলো বাংলাদেশে কিন্তু খাদ্য চাহিদা হিসেবে বাংলাদেশের রয়েছে ব্যাপক চাহিদা। ভারতে উদ্বৃত্ত, বাংলাদেশে ব্যাপক চাহিদা। সুতরাং ধর্মীয় কারণে ভারত পশু রপ্তানি করে না, কিন্তু যেহেতু উদ্বৃত্ত, তাই এই পশুগুলো চোরাই পথে বাংলাদেশে চলে আসে এবং এক্ষেত্রে দুটি দেশই ক্ষতিগ্রস্ত হয়। এক কথা হচ্ছে, ধর্মীয় কারণে ভারত যেহেতু রপ্তানি করে না, ভারত শুল্ক থেকে বঞ্চিত হয় এবং বাংলাদেশে এই চোরাই পশুগুলো আসার কারণে বাংলাদেশের ডেইরি শিল্প ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের যে মাংসের শিল্প, বাংলাদেশের যে আমাদের পশু সম্পদ আমাদের রয়েছে, সেগুলো প্রকৃত দাম পায় না, যার কারণে মানে আমাদের খামারগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে এদেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। একটা সময় এসে দুইটি দেশ বুঝতে পারলো যে আসলে দুই দেশেরই ক্ষতি হচ্ছে, তখন ভারত কঠোর অবস্থানে গেল পশু রপ্তানির ক্ষেত্রে, বাংলাদেশও কঠোর অবস্থানে গেল পশু আমদানির ক্ষেত্রে। ইতিমধ্যে যখন সীমান্তে এই ধরনের কড়াকড়ি চললো, তখন বাংলাদেশে একটি বাজার তৈরি হলো। তখন বাংলাদেশে কিন্তু এই শিল্পটি এখন দাঁড়িয়ে গেছে। এখন কিন্তু হাজার হাজার আমাদের গো খামার তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এখন আত্মকর্মসংস্থান খুঁজে নিচ্ছে এই খামার থেকে। তাহলে এটি কিন্তু একটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কাজ করেছে। পানি সমস্যার সমাধান এবং বাণিজ্য ঘাটতি, ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে, এখন এটি থাকবে বাণিজ্য ঘাটতি, কারণ বাংলাদেশ খুব সীমিত পণ্য উৎপাদন করে। ভারতের যেহেতু বিশাল রাষ্ট্র, তার পণ্য উৎপাদনের ক্ষমতা, পণ্যের বহুমাত্রিকতা অনেক বেশি। সুতরাং এই অন্যের উৎপাদন ক্ষমতা, বহুমাত্রিকতার কারণে তার দেশ থেকে বাংলাদেশে পণ্য আসে, অতিরিক্ত পণ্য আসে। কিন্তু বাংলাদেশে যেহেতু ছোট দেশ, বাংলাদেশের পণ্যের সীমাবদ্ধতা রয়েছে, সুতরাং অতিরিক্ত পণ্য বাংলাদেশ রপ্তানি করতে পারে না। আমদানি বেশি হয়, রপ্তানি কম ঘটে, ফলে দেখা যাচ্ছে ব্যাপক বাণিজ্য ঘাটতি। এই বাণিজ্য ঘাটতির কারণেই কিন্তু অনেক সময় সম্পর্কের অবনতি ঘটে। এরপর আছে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট। আমরা জানি বাংলাদেশ একটু আগে বলেছি ভাটির দেশ, আমাদের ছোট্ট দেশ, কিন্তু আমাদের রয়েছে অনেকগুলো বন্দর সুবিধা। কিন্তু ভারতের, আমাদের বেষ্টন করে থাকা ভারতের অনেকগুলো অঙ্গরাজ্য যাদের আসলে বন্দর সুবিধা নেই, ফলে তাদের অনেক ধরনের আমদানি রপ্তানিতে তাদের অনেক সংকট হচ্ছে। বিশেষ করে ত্রিপুরা, মিজোরাম, এই রাষ্ট্রগুলো, এই প্রদেশগুলোতে তাদের বন্দরের অসুবিধার কারণে তাদের সেখানে শিল্পায়ন, কর্মসংস্থান এসবের ক্ষেত্রে ব্যাপক সমস্যা হচ্ছে। এখন ভারত চায় বাংলাদেশের সাথে ট্রানজিট সুবিধা নিতে, অর্থাৎ আমাদের চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর, আমাদের মংলা বন্দর, এই সকল বন্দরগুলোকে ব্যবহার করে এখান থেকে পণ্য আমদানি করবে এবং ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিটের মাধ্যমে ভারত তার
পরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সে তার দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে এবং এই ক্ষেত্রে বাংলাদেশ একটি বিরাট ভূমিকা রাখতে পারে। এখন ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে আমরা বিষয়গুলো আলাদা করে দেখছি না, আলাদা করে দেখতে গেলে একটু সময় লাগবে। আমরা এখানে যেহেতু আমরা এটা পড়াবো না, এখন ট্রানজিট কাকে বলে, ট্রান্সশিপমেন্ট কাকে বলে সেটা আমরা পড়াচ্ছি না। আমরা ধরে রাখছি দুটি ভারতের সুবিধার জন্য কাজ করছে এবং এই ক্ষেত্রে আমাদের একটা ব্যবসা কাজ করবে। আমরা যে ডিপ সি পোর্ট তৈরি করছি, আমাদের ডিপ সি পোর্টের যে চাহিদা, যে ক্ষমতা, সক্ষমতা, এটাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করেই কিন্তু আমরা শুল্ক আদায় করব, শুল্ক করে আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন করব এবং ভারতের আমাদের বন্দর ব্যবহার করতে হবে। সুতরাং এটি দুটি দেশের মধ্যে যদি সম্পর্কের উন্নয়ন ঘটে তাহলেই কিন্তু আসলে উভয় সুবিধাটা পাবে। বাংলাদেশকে শুল্ক দিবে, বাংলাদেশ শুল্ক পাবে, ভারতের এখান থেকে পণ্য আমদানি করে ভারতের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে। তাহলে এই যে ভৌগোলিক সুবিধাগুলো ভারত নেবে বা আমরা দেব, বিক্রি করব, এতে করে কিন্তু আমাদের সম্পর্কের একটা উন্নয়ন ঘটাবে। সীমান্তে একটি বড় সমস্যা, সীমান্তে অপরাধ। ভারতের অপরাধীরা ভারতে অপরাধ করে বাংলাদেশে প্রবেশ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, এবং বাংলাদেশের অপরাধীরাও বাংলাদেশে অপরাধ করে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে। তাহলে দেখা যাচ্ছে কি আইনের হাত থেকে বাঁচার জন্যই অপরাধীদের একটি দেশ থেকে অন্য দেশে তারা ব্যবহার করছে। তো এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, বাংলাদেশ ভারতের অপরাধী প্রত্যাবর্তন চুক্তি এবং তথ্য বিনিময়, এই কাজটি বাংলাদেশ ইতিমধ্যে কাজ করেছে। যাই হোক, আমরা এরপর আমরা যেটা দেখবো যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখলাম, এরপর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা এখন রোহিঙ্গা সমস্যা। আমরা আগেই বলেছি যে আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের জাতীয় নীতির কারণে আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি। আমরা মনে করি যে বিশ্বের নিপীড়িত জনগণের বেঁচে থাকার অধিকার রয়েছে এবং বাংলাদেশ তাদেরকে সমর্থন দেয়। সেই সমর্থনের কারণে 2017 সালে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, অত্যন্ত মানবেতর অবস্থায় প্রবেশ করে। বাংলাদেশ বিশ্ব দরবারে তাদের জন্য সাহায্য প্রার্থনা করে, বাংলাদেশ সে সাহায্য প্রদান করে, অভ্যন্তরীণ সম্পদ দিয়ে তাদেরকে রক্ষা করে, বাংলাদেশের ভূখণ্ডে তারা আশ্রয় গ্রহণ করে। বাংলাদেশ ভেবেছিল যে এই সমস্যাটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে, কিন্তু আজকে অনেক বছর হয়ে গেল এই সমস্যাটি সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না? এই সমস্যাটির সমাধান কেন হচ্ছে না? প্রশ্ন হচ্ছে যে কেন হচ্ছে না। এই কেনর উত্তর খুঁজতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে রোহিঙ্গা কারা, কাদেরকে রোহিঙ্গা বলা হয়। আমরা দেখি যে ভারতের মিয়ানমারের আরাকান প্রদেশ, যে আরাকান প্রদেশটি রয়েছে তার মাঝখানে একটি পর্বত রয়েছে, আরাকান ইয়ামা পর্বত। এই আরাকান পর্বতের কারণেই মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে একটি প্রতিকূল পরিবেশে একটি পর্বত পেরিয়ে এই অঞ্চলে আসতে হয়, আরাকান, যেটি আসলে মিয়ানমারের চেয়ে বাংলাদেশের সাথে স্বাচ্ছন্দ্যপূর্ণ যোগাযোগ রয়েছে। যেহেতু একটি পর্বত পেরিয়ে মূল ভূখণ্ড থেকে বাংলাদেশ এই আরাকানে প্রবেশ করতে হয়, তাহলে যাতায়াতের কারণে, বিভিন্ন ভৌগোলিক কারণে মিয়ানমারের যে জনগণ, আরাকানের যে জনগণ, তারা মূল ভূখণ্ডের অর্থাৎ মিয়ানমারের সাথে সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্ক তৈরির ক্ষেত্রে যেটা না ভূমিকা রেখেছে, তার চেয়ে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা অনেক বেশি উন্নত হয়ে গেছে। ফলে প্রাচীন কাল থেকেই নাফ নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা আরাকানে যেত, সমৃদ্ধ আরাকানে তারা ব্যবসা করত, সাংস্কৃতিক বিনিময় করত। আরবরা আরাকানে এসেছিল, সেখানে ব্যবসা বাণিজ্য হয়েছিল। চীনারা আরবে এসেছিল, আরাকানে এসেছিল, সেখানে ব্যবসা বাণিজ্য হতো। ভারতীয়রা গিয়েছিল, শ্রীলঙ্কার সিংহলীরা গিয়েছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের স্বার্থেই সমৃদ্ধ জায়গায় সবাই গিয়েছিল। কেউ কেউ চীন, শ্রীলঙ্কা, ভারত থেকে, আরব থেকে এসে মিয়ানমারে আরাকানে স্থায়ী হয়েছিল এবং এই স্থায়িত্ব প্রায় 400 বছরের মতো হয়ে গিয়েছে, 450-500 বছর। 450-500 বছর ধরে বংশ পরম্পরায় যে জাতিগোষ্ঠী সেখানে বসবাস করছে, হঠাৎ করে মিয়ানমার জনগণ, মিয়ানমার সামরিক জান্তা বলল যে তোমরা এই দেশের নাগরিক নাও, তোমরা আগন্তুক। আর আমরা জানি বর্তমানে যে রাষ্ট্রটির নাম মিয়ানমার,
তার সাবেক নাম ছিল বার্মা। বার্মার মোট 100 জনগোষ্ঠীর 60% হচ্ছে বর্মী, 10% হচ্ছে 20% হচ্ছে চীনা বংশোদ্ভূত, বাকি অন্যান্য। সুতরাং বর্মীরা তাদের যে দেশকে মনে করছে বার্মাই হবে বর্মীদের। পরবর্তীতে নাম পরিবর্তন করে অনেক ধরনের সংস্কার টস্কার করে অনেক কিছু করেছে, কিন্তু মিয়ানমারে তাদের যে আরাকানের জনগোষ্ঠীগুলোকে তারা মনে করছে এরা বহিরাগত। সুতরাং তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে, তাদের উপর সামরিক নিপীড়ন করা হয়েছে, এথনিক ক্লিনজিং করা হচ্ছে, নৃতাত্ত্বিকভাবে পরিষ্কার করে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, বাস্তুচ্যুত করা হচ্ছে, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন করা হচ্ছে মিয়ানমারে। মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘনের কারণে জীবন বাঁচানোর তাগিদে নাফ পাড়ি দিয়ে দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছে, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী, তবে হিন্দু ধর্মাবলম্বীও রোহিঙ্গা রয়েছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রোহিঙ্গা রয়েছে। যেহেতু একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী, তাই বাংলাদেশে মুসলিম রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু হিন্দু রোহিঙ্গারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড়, ফিলিস্তিনিদের পরে সবচেয়ে বড় বাস্তুচ্যুত জাতিগোষ্ঠী রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বাস্তুহীন। গত 40 বছর ধরে আরাকানের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, ফলে জনগণ শিক্ষা থেকে বঞ্চিত। শিক্ষাহীন মানুষগুলো অনেকটা পশুর মতো হয়ে গেছে, সভ্যতাহীন হয়ে গেছে। এই মানুষগুলোকে চরম নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে, তাদের মধ্যে অন্তর্কলহ তৈরি করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে সংঘাত তৈরি করে দেওয়া হয়েছে, যার কারণে আন্তর্জাতিক রাজনীতির কারণে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারছে না। যেহেতু বাংলাদেশ একটি জনসংখ্যা বহুল দেশ, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, এরপর যদি 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, তাদেরকে কক্সবাজারের মতো ছোট্ট একটি জায়গাতে তাদেরকে রাখার কারণে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে, সামাজিক সংকট তৈরি হচ্ছে, শ্রমবাজারে একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে, মাদক চোরাচালান বেড়েছে, অপরাধ প্রবণতা বেড়েছে, হত্যা, গুম, ধর্ষণ ইত্যাদি বেড়েছে, মানুষ পাচারের সংখ্যা বেড়েছে। সুতরাং অপরাধের এমন কোনো জায়গা নেই বা এমন কোনো মাত্রিকতা নেই যেটা আসলে রোহিঙ্গা ক্যাম্পে বা আশেপাশে ঘটছে না। সুতরাং এই 10 লক্ষ রোহিঙ্গাকে তার দেশে ফিরিয়ে দেয়া, এটি বাংলাদেশের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি সামাজিক সংকট উত্তরণ করে কক্সবাজারের সেই জায়গাগুলোকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এটিও কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় সংকট হিসেবে প্রতীয়মান হচ্ছে। তাহলে এই সংকট সমাধানের সবচেয়ে বড় উপায় হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির সাথে বাংলাদেশকে মিলিয়ে ফেলতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে অবশ্যই সম্প্রসারণ করতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে চাপ প্রয়োগ করতে হবে, বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতা নিতে হবে, মুসলিম ভাতৃপ্রতিম দেশগুলোর সহযোগিতা নিতে হবে, এবং চীন, ভারত এবং রাশিয়া, পাকিস্তান এই দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে, যাতে করে মিয়ানমার সেই সমস্যাটা সমাধান করে। মনে রাখতে হবে এই সমস্যার সমাধান কিন্তু একপাক্ষিক নয়, এটি ত্রিপাক্ষিক সমস্যা, কখনো কখনো ক্ষেত্রে বহুপাক্ষিক। যদি খুব সাধারণ অর্থে বলি, সম্পর্কটি এখন ত্রিপাক্ষিক, মিয়ানমার, রোহিঙ্গা এবং বাংলাদেশ। এই ত্রিপাক্ষিক সমস্যার সমাধান করার জন্য বহুপাক্ষিক যোগাযোগের প্রয়োজন। সেখানে জাতিসংঘকে অন্তর্ভুক্ত, নিরাপত্তা পরিষদকে অন্তর্ভুক্ত, বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, রাশিয়া এবং চীনকে অন্তর্ভুক্ত করতে হবে, ভারতকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং প্রত্যেকের যদি আন্তরিকতা এবং হৃদয়ের উষ্ণতা থাকে, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। তা না হলে এই সমস্যার সমাধানযোগ্য নয়। বাংলাদেশ কখনো আশাহত হয় না। আমরা অতীতে আমাদের বহু সমস্যার সমাধান করেছি, আমরা আমাদের ভারতের সাথে আমাদের সীমান্ত সমস্যাগুলো সমাধান করেছি, আমরা আমাদের অনেকগুলো সমস্যার সমাধান করেছি, আমরা পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান করেছি,
সুতরাং রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা করতে পারব। বর্তমান সরকার এই বিষয়ে চরম আন্তরিক, চূড়ান্তভাবে বিশ্বাস করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে আন্তর্জাতিকভাবে তিনি সুপরিচিত এবং তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তিনি মানবতার জন্য যে কাজটি করেছেন এটি কোনোভাবেই কোন রাষ্ট্র এবং কোন সংগঠনকে এভাবে বোঝা উচিত নয়, দুর্বলতা হিসেবে পরিগণিত করা উচিত নয়। বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে মানবতার খাতিরে, কোনো দুর্বলতার কারণে নয়। বাংলাদেশে সে সামরিক শক্তি রয়েছে, বাংলাদেশ যে কোনো মূল্যে সামরিক শক্তি প্রয়োগ করে হলেও রোহিঙ্গাদের তার দেশে ফিরিয়ে দিতে সক্ষম। কিন্তু আমরা কখনোই আমাদের পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি না বন্দুক ব্যবহার করে কোনো সমস্যার সমাধান করা যায়। তবে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করি আমাদের শান্তির জন্য শক্তির প্রয়োজন। শান্তি প্রতিষ্ঠায় যদি শক্তি প্রয়োগ করতে হয়, বাংলাদেশের সেই শক্তি প্রয়োগের রয়েছে চূড়ান্ত অধিকার এবং বাংলাদেশের রয়েছে শক্তি প্রয়োগের চূড়ান্ত সামর্থ্য। ইতিমধ্যে নাফ যুদ্ধে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি, মিয়ানমারকে জানান দিয়েছি আমাদের সামরিক শক্তি তোমাদের যে কোনো কিছু মোকাবেলা করতে প্রস্তুত, কখনো কখনো তোমাদেরকে উচিত শিক্ষা দিতেও প্রস্তুত আছে বাংলাদেশের সামরিক শক্তি। আমাদের ভালো মানসিকতাকে মিয়ানমার সরকার যেন কখনোই কোনোভাবে দুর্বলতা মনে না করে, সেটি মিয়ানমারের কাছে স্পষ্ট জানান দিতে হবে। আমরা কখনোই সামরিক শক্তি ব্যবহার করতে চাই না, কিন্তু শেষ অস্ত্র হিসেবে যদি আমাদেরকে বাধ্য করা হয় আমরা কিন্তু সামরিক শক্তি ব্যবহার করব এবং সেই অধিকার আমাদের রয়েছে, সেই সামর্থ্য আমাদের রয়েছে, অতীতে যেটা প্রমাণিত হিসেবে প্রতিগণিত হয়েছে। যাই হোক, বাংলাদেশ কখনোই সামরিক শক্তি ব্যবহার করবে না এই বিশ্বাস আমাদের থাকবে, তবে শেষ অস্ত্র হিসেবে আমরা সামরিক শক্তি ব্যবহার করব। এরপর আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, জিএসপি সুবিধা, এইগুলো আপনারা আসলে একটু নিজেদের মতো করে পড়ে নিতে হবে। আমি রোহিঙ্গা সমস্যাটার উপর আলোকপাত করেছি, পোশাক শিল্পের সমস্যাগুলো আছে, বাংলাদেশের রেমিটেন্স, এগুলো একটু পড়তে হবে এবং আমি যে আঙ্গিকে বলেছি সেই আঙ্গিকে আলোচনা করতে হবে। বাংলাদেশের শ্রমবাজার, টেকসই উন্নয়ন বাংলাদেশ, এই বিষয়গুলো দেখতে হবে। এই প্রশ্নগুলো যদি আপনারা একটু সঠিকভাবে পড়েন, আমি যে আলোচনা করলাম আমাদের যে ট্রেডিশনাল ওয়েতে আমি যে ডিসকাশন করলাম সেই বিষয়গুলো, যেহেতু মার্চ ফরওয়ার্ড এই ক্লাসটি পুনঃ প্রচার করবে, মার্চ ফরওয়ার্ডের এই ভিডিও চ্যানেলে এই চ্যানেল ক্লাসটি থাকবে, আপনারা এই ক্লাসটি পুনঃ দেখবেন। বারবার দেখার পর আপনারা যে আমাদের যে পড়াশোনাতে ব্যাকরণটির কথা বলেছি সেটা একটু মাথায় রাখবেন, লেকচার শিটে রিডিং করবেন এবং আমাদের এই লেকচারকে তার সাথে বারবার শুনবেন। তারপর পরীক্ষার হলে আপনি যখন দেখবেন যে প্রশ্নই আসুক না কেন আপনি কিন্তু খুব চমৎকার ভাবে আনসার করতে পারবেন। মনে রাখতে হবে বিসিএস এর মতো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, চূড়ান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে কোয়ালিফাই করতে গেলে অবশ্যই নিজে লেখার সক্ষমতা অর্জন করতে হবে। আপনি এখান থেকে তথ্যগুলো সংগ্রহ করবেন, নিজের মতো করে বিষয়গুলোকে গোছাবেন এবং সময় বিবেচনায় আপনি আপনার পরীক্ষার খাতা লিখবেন। যদি এটিকে মাথায় রাখেন তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছবেন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।